সমুদ্র আইনের বিশাল জগৎটা নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের একজন শ্রোতা গ্রুপ বি পরীক্ষার প্রস্তুতির জন্য অনুরোধ করেছেন যেন সমুদ্রের এলাকা ভিত্তিক বিভাজন আর কোন অঞ্চলের কি অধিকার বা দায়িত্ব সেই বিষয়গুলো সহজ করে বুঝে দেওয়া হয়। হ্যাঁ, অনুরোধটা আমাদের কাছে এসেছে, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মূলত 1882 সালের জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন বা UNCLOS এর ওপর ভিত্তি করেই পুরো আলোচনাটা করব। পরীক্ষার জন্য তো বটেই, সাধারণভাবেও এই অঞ্চলের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য এই ধারণাগুলো খুব জরুরি। তাহলে আর দেরি কেন? চলুন আমরা যেন একটা নৌকায় করে উপকূল থেকে যাত্রা শুরু করছি আর একটার পর একটা অদৃশ্য সীমান্ত পার হচ্ছি। দেখা যাক এই সফরে কি কি আছে। আচ্ছা, সবার আগে তো এটা ঠিক করতে হবে যে যাত্রাটা শুরু হবে কোত্থেকে। মানে দেশের সীমানা কি সৈকতের বালুতেই শেষ নাকি অন্য কোনো হিসাব আছে? খুব ভালো একটা প্রশ্ন। ঠিক এখান থেকেই আলোচনাটা শুরু হওয়া উচিত। সমুদ্রের সীমা মাপার জন্য একটা স্টার্টিং পয়েন্ট লাগে, যেটাকে আন্তর্জাতিক আইনে বলা হয় ভিত্তিরেখা বা বেসলাইন। ভিত্তিরেখা? হ্যাঁ, সহজ কথায় এটা হলো উপকূল বরাবর সবচেয়ে নিচু জোয়ারের জলরেখা, মানে লো ওয়াটার লাইন। ভাটার সময় জল যতটা নেমে যায় সেই রেখাটাই হলো মাপার শুরু। সব অঞ্চলের দূরত্ব, সে 12 নটিক্যাল মাইল হোক বা 200, সবকিছুই এই ভিত্তিরেখা থেকে মাপা হয়। বুঝেছি। তাহলে এই ভিত্তিরেখার পেছনের দিকে, মানে দেশের স্থলভাগের দিকে যে জল থাকে, যেমন ধরুন নদীর মোহনা বা ভেতরের দিকের উপসাগর, সেগুলোর কি পরিচয়? ওগুলোকে বলা হয় অভ্যন্তরীণ জলসীমা বা ইন্টারনাল ওয়াটার্স। আচ্ছা। আর এই অঞ্চলের ওপর উপকূলীয় রাষ্ট্রের ক্ষমতা তার স্থলভাগের মতোই নিরঙ্কুশ। মানে একটা দেশের মাটির ওপর যেমন তার একচ্ছত্র অধিকার, এই জলের ওপরও ঠিক তাই। অন্য কোনো দেশের জাহাজ এখানে সরকারের অনুমতি ছাড়া ঢুকতেই পারবে না। বেশ। তাহলে আমাদের কাল্পনিক নৌকা এখন ভিত্তিরেখা পার করে সমুদ্রের দিকে এগোচ্ছে। প্রথম যে জোন বা এলাকাটা আমরা পাব সেটা কি? প্রথম যে এলাকাটি আসবে তা হল রাষ্ট্রীয় বা আঞ্চলিক সমুদ্র, মানে টেরিটোরিয়াল সি। ভিত্তিরেখা থেকে সমুদ্রের দিকে সর্বোচ্চ 12 নটিক্যাল মাইল পর্যন্ত এই এলাকা বিস্তৃত। আর এখানে উপকূলীয় রাষ্ট্রের পূর্ণ সার্বভৌমত্ব থাকে। এক মিনিট, পূর্ণ সার্বভৌমত্ব, এই কথাটার মানে কি? মানে এখানে কি ওই দেশের যা খুশি তাই করার অধিকার আছে? একদম। এর মানে হল এই 12 মাইলের মধ্যে জল, আকাশ আর সমুদ্রের নিচের মাটি সবকিছুর ওপর ওই দেশের একচ্ছত্র নিয়ন্ত্রণ। তারা এখানে নিজেদের আইন কানুন পুরোপুরি প্রয়োগ করতে পারে, ঠিক যেমনটা দেশের ভেতরে করে। কিন্তু একটা কথা শুনেছি, ইনোসেন্ট প্যাসেজ বা নির্দোষ অতিক্রমণের অধিকার বলে একটা ব্যাপার আছে। তার মানে তো অন্য দেশের জাহাজ এখান দিয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, পারে। আর এটাই রাষ্ট্রীয় সমুদ্রের সার্বভৌমত্বকে কিছুটা সীমিত করে। নির্দোষ অতিক্রমণ মানে হল বিদেশি জাহাজ, বাণিজ্যিক হোক বা সামরিক, উপকূলীয় রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা বা নিরাপত্তার ক্ষতি না করে দ্রুত এবং অবিচ্ছিন্নভাবে এই এলাকা পার হতে পারবে। যেমন এক বন্দর থেকে অন্য বন্দরে যাওয়ার পথে তারা এই 12 মাইলের ভেতর দিয়ে যেতে পারে। কিন্তু নির্দোষ শব্দটা তো খুব গোলমেলে। কে ঠিক করবে যে একটা যুদ্ধ জাহাজের চলাচল নির্দোষ না হুমকিমূলক? এটা নিয়ে তো ঝামেলাও হতে পারে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এটা নিয়ে প্রায় আন্তর্জাতিক বিরোধ তৈরি হয়। তবে UNCLOS কিছু নিয়ম ঠিক করে দিয়েছে। যেমন ডুবোজাহাজ বা সাবমেরিন যদি এই এলাকা দিয়ে যায়, তাদের জলের ওপরে ভেসে এবং নিজেদের দেশের পতাকা উড়িয়ে যেতে হবে, লুকিয়ে যেতে পারবে না। বা কোনো জাহাজ এখান থেকে মাছ ধরতে, গবেষণা করতে বা ধরুন অস্ত্র পরীক্ষা করতে পারবে না। এগুলো করলেই সেটা আর নির্দোষ থাকবে না। পরিষ্কার হলো বিষয়টা। আচ্ছা, তাহলে আমাদের নৌকা 12 নটিক্যাল মাইলের সীমানা পার করে ফেলল। এখানে কি দেশের ক্ষমতা একেবারে শেষ? ধরুন 13 নটিক্যাল মাইল দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, আর কোস্টগার্ডের সন্দেহ হলো যে তারা শুল্ক ফাঁকি দিয়ে কিছু পাচার করার প্রস্তুতি নিচ্ছে। কোস্টগার্ড কি কিছুই করতে পারবে না? বা কন্টিজিয়াস জোন। কন্টিজিয়াস জোন। হ্যাঁ, এটা রাষ্ট্রীয় জলসীমার পরের 12 নটিক্যাল মাইল জুড়ে বিস্তৃত। তাহলে এখানেও কি দেশের পূর্ণ সার্বভৌমত্ব থাকে? না, এখানে সার্বভৌমত্ব থাকে না। তবে উপকূলীয় রাষ্ট্র এখানে একটা পুলিশি অধিকার পায়। তারা 4টি নির্দিষ্ট বিষয়ে নিজেদের আইন প্রয়োগ করতে পারে: শুল্ক মানে কাস্টমস, রাজস্ব বা ফিস্কাল, অভিবাসন বা ইমিগ্রেশন এবং স্বাস্থ্য রক্ষা মানে স্যানিটারি আইন। আচ্ছা।
আপনার দেওয়া উদাহরণ অনুযায়ী ওই পাচারকারী জাহাজটাকে ২৪ নটিক্যাল মাইলের মধ্যে আটকাতে পারবে। এটা অনেকটা একটা বাফার জোন বা চেকপোস্টের মতো কাজ করে। দারুণ তো। তার মানে দেশের মূল সীমানার বাইরেও একটা রক্ষা কবচ থাকছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা নিরাপত্তা বা কাস্টমসের কথাই বলছি। আসল জিনিস মানে সমুদ্রের সম্পদ যেমন মাছ বা তেল গ্যাস, সেগুলো তো নিশ্চয়ই আরও দূরে পাওয়া যায়। একদম ঠিক। আর সে কারণে সমুদ্র আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকাটি এর পরেই শুরু হয়। ভিত্তিরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত বিশাল সামুদ্রিক এলাকাকে বলা হয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সংক্ষেপে ইইজেড। ২০০ নটিক্যাল মাইল, এটা তো বিশাল এলাকা। এখানে উপকূলীয় রাষ্ট্রের অধিকারটা ঠিক কেমন? এখানে উপকূলীয় রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্ব পায় না, কিন্তু তারা সার্বভৌম অধিকার বা সোভরেন রাইটস ভোগ করে। দাঁড়ান। সার্বভৌমত্ব আর সার্বভৌম অধিকার, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটু সহজ করে বললে ভালো হয়। অবশ্যই, এটা খুব ভালো একটা প্রশ্ন। রাষ্ট্রীয় সমুদ্রে মানে প্রথম ১২ নটিক্যাল মাইলে দেশের সার্বভৌমত্ব প্রায় তার মাটির মতোই, সেখানে সে সবকিছুর উপর ক্ষমতা রাখে। কিন্তু ইইজেডে তার অধিকারটা মূলত অর্থনৈতিক, অর্থাৎ এখানকার জলস্তম্ভে থাকা সমস্ত মাছ, সমুদ্র তলে আর তার নিচের মাটিতে থাকা খনিজ সম্পদ যেমন তেল বা গ্যাস, এগুলোর অনুসন্ধান, উত্তোলন, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার একচেটিয়া অধিকার ওই উপকূলীয় রাষ্ট্রের। ও আচ্ছা, তার মানে ইইজি হলো একটা দেশের অর্থনৈতিক উঠোন, কিন্তু সেটা সবার জন্য খোলা একটা করিডোরও বটে। ঠিক তাই। অন্য দেশের জাহাজ বা বিমান এই এলাকার ওপর দিয়ে স্বাধীনভাবে চলাচল করতে পারবে বা সমুদ্রের নিচ দিয়ে সাবমারিন কেবল বা পাইপলাইন বসাতে পারবে। যতক্ষণ না তারা হ্যাঁ, যতক্ষণ না তারা উপকূলীয় রাষ্ট্রের অর্থনৈতিক অধিকারে কোনো বাধা সৃষ্টি করছে। আমি প্রায় ইইজির সাথে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ শব্দটা শুনি। দুটোই তো ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত যায়। তাহলে কি দুটো একই জিনিস, নাকি এখানেও কোনো সূক্ষ্ম পার্থক্য আছে? এটা একটা চমৎকার প্রশ্ন এবং পরীক্ষার জন্য খুবই জরুরি। মহীসোপান হল একটা দেশের স্থলভাগের যে অংশটা প্রাকৃতিকভাবে সমুদ্রের নিচে ডুবে আছে। এটা একটা ভূতাত্ত্বিক ধারণা। আইন অনুযায়ী প্রত্যেক উপকূলীয় রাষ্ট্র ভিত্তিরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের ওপর অধিকার লাভ করে, যা ইইজির সীমানার সাথে মিলে যায়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হল অধিকারের ধরনের। ইইজেডের ক্ষেত্রে অধিকারটা হল জল, সমুদ্রতল এবং তার নিচের মাটি, এই সব কিছুর সম্পদের ওপর। আচ্ছা। কিন্তু মহীসোপানের ক্ষেত্রে অধিকারটা শুধু সমুদ্রতল বা সিবেড এবং তার নিচের মাটি মানে সাবসয়েলের সম্পদের ওপর, জলের ওপর নয়। তাই নাকি? এটা তো খুব অবাক করার মতো। তার মানে একটা দেশের মহীসোপান যদি ২০০ নটিক্যাল মাইলের পরেও ধরুন ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত থাকে, তাহলে ওই দেশ ৩০০ মাইল দূরে সমুদ্রের তলার তেল গ্যাস তুলতে পারবে, কিন্তু তার ঠিক ওপরের জলে অন্য কোনো দেশের জাহাজ এসে মাছ ধরে নিয়ে যেতে পারে। ঠিক তাই। ভূতাত্ত্বিকভাবে প্রমাণিত হলে মহীসোপান ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। আর আপনার বলা পরিস্থিতিটা একদম সঠিক। মহীসোপানের অধিকারটা শুধু সমুদ্রতলের স্থির প্রাণী যেমন ঝিনুক, প্রবাল আর খনিজ সম্পদের উপর। আর কোনো পার্থক্য আছে? হ্যাঁ, একটা বড় পার্থক্য হল ইজেড দাবি করতে হয়, ঘোষণা দিতে হয়, কিন্তু মহীসোপানের অধিকারটা প্রাকৃতিক এবং জন্মগত, এর জন্য কোনো ঘোষণার প্রয়োজন হয় না। এই পার্থক্যটা সত্যিই দারুণ। তাহলে আমাদের যাত্রা প্রায় শেষের দিকে। এই সমস্ত অঞ্চলের বাইরে মানে ইইজেডের ২০০ নটিক্যাল মাইলের পরে যে বিশাল খোলা সমুদ্র পড়ে আছে, তার কি হবে? সেখানে কার আইন চলে? ওই এলাকাকেই বলা হয় উন্মুক্ত সমুদ্র বা হাই সিজ। এটা কোনো একক রাষ্ট্রের সম্পত্তি নয়, বরং বিশ্বের সকল রাষ্ট্রের, তা সে উপকূলীয় হোক বা স্থলবেষ্টিত মানে ল্যান্ডলকড, সবার ব্যবহারের জন্য খোলা। একেই সমুদ্রের স্বাধীনতা বা ফ্রিডম অফ দ্য সিজ বলা হয়। কি স্বাধীনতা পাওয়া যায় এখানে? মানে যে কেউ যা খুশি করতে পারে? না, যা খুশি নয়, তবে অনেকগুলো স্বাধীনতা আছে। যেমন নৌ চলাচলের স্বাধীনতা, বিমান চলাচলের স্বাধীনতা, মাছ ধরার? হ্যাঁ, মাছ ধরার স্বাধীনতা, যদিও কিছু আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়। তারপর বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা আর সমুদ্রের নিচে কেবল বা পাইপলাইন পাতার স্বাধীনতা। আচ্ছা।
উন্মুক্ত সমুদ্রে কোনো জাহাজ মূলত তার নিজের দেশের পতাকার ফ্ল্যাগ স্টেটের আইন মেনে চলে। বেশ, আমরা জল নিয়ে কথা বললাম, কিন্তু এই উন্মুক্ত সমুদ্রের নিচে যে গভীর সমুদ্রতল আছে তার মালিক কে? সেখানে তো অসম্ভব মূল্যবান খনিজ সম্পদ থাকতে পারে। এটাই সমুদ্র আইনের সবচেয়ে আধুনিক এবং সম্ভবত সবচেয়ে মহৎ ধারণা। জাতীয় সীমানার বাইরে যে গভীর সমুদ্রতল এবং তার সম্পদ রয়েছে, সেগুলোকে মানবতার অভিন্ন ঐতিহ্য বা কমন হেরিটেজ অফ ম্যানকাইন্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আনুষ্ঠানিক নাম হল দি এরিয়া। বাহ, দারুণ একটা ধারণা তো। এর মানে হল এই সম্পদের মালিক কোনো একটি দেশ নয়, বরং সমগ্র মানবজাতি। তাহলে এর ব্যবস্থাপনা কে করে? এর ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃত্ব বা ইন্টারন্যাশনাল সিব্যাড অথরিটি, সংক্ষেপে ISBA নামে একটি সংস্থা তৈরি করা হয়েছে। এই সংস্থা খনিজ উত্তোলনের জন্য লাইসেন্স দেয় এবং নিশ্চিত করে যে এর থেকে পাওয়া লাভ যেন মানবজাতির কল্যাণে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সাহায্যে ব্যবহৃত হয়। তাহলে পুরো যাত্রাটা যদি পরীক্ষার জন্য সংক্ষেপে মনে রাখতে চাই, তাহলে দাঁড়ালো ভিত্তিরেখা থেকে 12 নটিক্যাল মাইল রাষ্ট্রীয় সমুদ্র, যেখানে সার্বভৌমত্ব প্রায় নিরঙ্কুশ। 24 নটিক্যাল মাইল পর্যন্ত সংলগ্ন অঞ্চল, যেটা একটা পুলিশি এলাকা। 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, যা দেশের অর্থনৈতিক ভাণ্ডার। আর তার সাথে মহীসোপান, যা সমুদ্রতলের সম্পদের অধিকার দেয়। এরপর যা কিছু তা সবার জন্য উন্মুক্ত। চমৎকারভাবে গুছিয়ে বলেছেন। এই কাঠামোটা মাথায় রাখলেই পরীক্ষার উত্তর লেখা অনেক সহজ হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে, উপকূল থেকে যত দূরে যাওয়া যায়, উপকূলীয় রাষ্ট্রের অধিকার তত কমতে থাকে, নিরঙ্কুশ সার্বভৌমত্ব থেকে সার্বভৌম অধিকারে, এবং সবশেষে উন্মুক্ত সমুদ্রে প্রায় শূন্যে পরিণত হয়। এই ক্রমটা বোঝা খুব জরুরি। আশা করি এই আলোচনার পর আমাদের শ্রোতার প্রস্তুতিতে অনেক সাহায্য হবে। গ্রুপ বি পরীক্ষার জন্য এই খুঁটিনাটি পার্থক্যগুলো জানা খুব দরকার। আজকের এই পর্যালোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে তারা ভাবতে পারেন। নিশ্চয়ই। প্রশ্নটা হতে পারে এই রকম: আমরা জানি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের জলস্তর বাড়ছে, এর ফলে অনেক দেশের উপকূলরেখা বদলে যাচ্ছে এবং ভাটার সময় জলের স্তর, যা দিয়ে ভিত্তিরেখা বা বেস লাইন মাপা হয়, সেটাও সরে যাচ্ছে। এখন ভাবার বিষয় হল, এই পরিবর্তনশীল ভৌগোলিক বাস্তবতা ভবিষ্যতে সমুদ্র আইনের এই যে প্রতিষ্ঠিত সীমাগুলো 12, 24 বা 200 নটিক্যাল মাইল, এগুলোকে কিভাবে প্রভাবিত করতে পারে। আর এর ফলে দেশগুলোর মধ্যে কি নতুন ধরনের সীমান্ত বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা আছে? একদম, এটাই ভাবনার বিষয়।